हेलो वेलकम बैक अगेन माय चैनल सीएम्स क्लासरूम। सीएम्स क्लासरूमे आज क्लास 11 सेमिस्टार 2 एर द्वितीय गल्प तेलेनापोता आविष्कार निये आलोचना होबे। तेलेनापोता आविष्कार तुमिও आविष्कार करबे, এই গল্পটি তুমিও আবিষ্কার করবে। কারণ এই গল্পটি যে পড়ে সেই গল্পের হিরো সে হয়। তুমি পড়লে গল্পের হিরো তুমিও হবে, গল্পের হিরো তুমিও হবে। হিরো তুমি তো হিরো, গল্পের হিরোইনও তো একটা দরকার না। গল্পের হিরো হয়েছে তুমি, হিরোইনও একটা থাকবে, অবশ্যই থাকবে। গল্পের শেষের দিকে একটা হিরোইন তোমার জন্য অপেক্ষা করবে, কিন্তু সেই হিরোইন তোমাকে দেখা দিয়ে তোমার হৃদয়ে একবার তোলপাড় জাগিয়ে, তোমার ভাবনাকে একবার জাগিয়ে দিয়ে তুমি গল্পের হিরো, তোমার হিরোইন তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে শুরু করা যাক গল্পটা। দেখি হিরো কোথায় গিয়ে হিরোইনকে ধরতে পারে। চলো। তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র। এই গল্পটি প্রেমেন্দ্র মিত্রের মূল গল্প গ্রন্থ কুড়িয়ে ছড়িয়ে থেকে নেওয়া। চলো এবার শুরু করি। শনি ও মঙ্গলেই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনের কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। বলছে শনি মঙ্গলে, মানে মঙ্গলবারেই হবে বোধহয়। তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন, মানে কাজকর্ম করতে করতে যদি মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠেন এবং তার মধ্যেও যদি দুদিনের ছুটি পান, আর তার সাথে যদি কেউ এসে ফুসলানি দেয় বন্ধুদের মধ্যে, চল না যাই, পিনিক দেয়, চল না ভাই যাই, ফুসলানি দেয়, তাহলে তো যেতেই হবে। কোনো এক আশ্চর্য সরোবর, একটা আশ্চর্য মতো পুকুর, যেখানে পৃথিবীর সবচেয়ে সরল মাছেরা রয়েছে, এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা যেন বড়শিতে বাঁধতে চায়, তুমি যেন তাদের বড়শি দিয়ে তুলে ফেলো, তার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে সেই মাছেরা। জীবনে যদি কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য আপনার যদি না হয়, তাহলে আপনিও একদিন তেলেনাপোতা আবিষ্কার করতে পারেন। আপনি হিরো তো জায়গা আবিষ্কার করে ফেলবেন। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাছে গিয়ে আপনাকে উঠতে হবে। মানে বিকেলবেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাছ ভর্তি গাদাগাদি, সেরকম একটা বাছে আপনাকে গিয়ে উঠতে হবে। আপনি মানে বুঝতেই পারছেন, আপনি কিন্তু হিরো। বলে দিয়েছি গল্পের হিরো কিন্তু আপনি পড়ছেন মানে আপনি গল্পের হিরো, তুমিও গল্পের হিরো। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে। একে তো রাস্তায় ঝাঁকুনি, আর ভাদ্র যে গরম, ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে 2 ঘন্টা পর হট করে রাস্তার মাঝখানে কোথাও নেমে পড়তে হবে। আচমকা সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সামনে একটা নিচু জলা থাকবে, জলাশয় মতো, ঘর শব্দে বাসটা খানিক গিয়ে ওধারে গিয়ে অদৃশ্য। তখন তারপর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। সূর্য এখনো ডোবেনি, তবে চারিদিক তখনও কি অন্ধকার হয়ে উঠেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, কোনো দিকে চেয়েও মানুষজন তো দেখতে পারবেন না। নির্জন মনে হবে, পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। মনে হবে পাখিরা ভয়ে সে জায়গা ত্যাগ করে চলে গেছে। একটা স্যাঁতসেঁতে ভিজা ভাবসা আবহাওয়া টের পাবেন। একটা স্যাঁতসেঁতে চটচটে স্যাঁতসেঁতে একটা ভিজা ভাবসা আবহাওয়া টের পাওয়া যাবে ওখানে। মনে হবে নিচের জলা থেকে একটু ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। মনে হবে কোথা থেকে ক্রূর কুণ্ডলী সাধুদের যেরকম কুণ্ডলী থাকে, সেরকম কুণ্ডলী জলীয় অভিশাপ
ধীরে ধীরে যেন অদৃশ্য, যা দেখা যায় না, সেরকম একটা ফনা তুলে এগিয়ে আসছে। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। বড় রাস্তা থেকে নামার পর ভিজে জলাশয়ের কাছে গিয়ে দাঁড়াতে হবে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্য দিয়ে হারিয়ে গিয়েছে। আবার সে নালার মতো রেখা কে যেন নালা কেটে রেখেছে, সেই নালাও কিছু দূর গিয়ে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে যেন কোথায় হট করে হারিয়ে গেছে। বাঁশঝাড়ের মধ্যে দেখলাম বাঁশঝাড়, ঝাঁকড়া গাছ তার মধ্যে হারিয়ে গেছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তুমি তো গল্পের হিরো, তুমি আবিষ্কার করতে গেছো তেলেনাপোতা, দুজন বন্ধুকে নিয়ে যেতে থাকো সাথে করে। মানে নায়কের পাশে সাইড নায়ক হতে পারে তোমার সঙ্গী সাথী। আমি যদি নায়ক হই, আমার দুজন বন্ধুকে নিয়ে যাব, অনুষ্কা আর সূর্য, ওরা সাইড নায়ক হবে। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তুমি যেরকম মাছ ধরতে ভালোবাসো তারা ওরকম মৎস্যলুব্ধ নয়। তবু এই অভিযানে তারা এসেছে, কে জানে আর কোন অভিসন্ধিতে। তবু এই যাত্রায়, এই তেলেনাপোতা আবিষ্কারের যাত্রায় তোমার সাথে তোমার ওই দুই বন্ধু এসেছে, কে জানে তাদের আবার কোন মতলব আছে। তিনজনে মিলে তারপর সামলে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। সামনে একটা নালা আছে, তার দিকে একদম ইমপ্রেসভাবে উৎসুকভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতার বাধা দেওয়ার চেষ্টা করবেন। মানে মশা তখন তোমাকে চুমু দিতে থাকছে, পায়ে কাটতে থাকছে, তাদের যে ঘনিষ্ঠতার বাধা দেওয়ার চেষ্টা করবেন, মানে মশা তাড়ানোর চেষ্টা করবেন। এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। যে তিনজন বন্ধু মিলে তুমি গিয়েছো, দুজন বন্ধু মিলে তাদের দিকে সবাই একে অপরের দিকে প্রশ্ন নিয়ে যেন তাকাবেন। খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। খানিক বাদে অন্ধকার নেমে আসলে কেউ কারোর মুখ দেখতে পারবে না। আর মশাদের যেন ঐক্যতান আরও তীক্ষ্ণ সুচালো হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্য দিয়ে হারিয়ে গিয়েছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কি যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। যখন ফিরতি বাসে যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে, তখন মনে হবে ওই যে কাদা জলের নালা ছিল, সেই জঙ্গলের মধ্য থেকে একটা অপরূপ দারুণ শ্রুতি বিস্ময়কর, শোনার মতো বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে এতক্ষণ তো জঙ্গল বোবা ছিল, কথা বলছিল না, সেই বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বের করছে, একদম নিংড়ে নিংড়ে বার করছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। না কোন শব্দ এখানে? সেই অমানসিক কান্না যেটা জঙ্গলের মধ্য থেকে নিংড়ে নিংড়ে বের হচ্ছে, সেই শব্দে আপনারা প্রতীক্ষার জন্য কি দুরন্ত হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। মানে আপনাদের অপেক্ষা ব্যর্থ যাবে না, কারণ আবছা অন্ধকার থেকে ক্ষীণ আলো নিয়ে দুলতে দুলতে একটা গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে দোদুল্যমান গতিতে বেরিয়ে আসছে। যেমন গাড়িটি তেমনি গরুগুলি। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। মনে হবে পাতাল দেশের কোনো বামনের দেশ থেকে এই গরুর গাড়ির ক্ষুদ্র রূপটি বেরিয়ে এসেছে। বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছয়ের ভিতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন ও তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। মানে তিনজনে কোনো রকমে সেই গরুর গাড়ির ছয়ের মধ্যে প্রবেশ করবেন। সেই ছয়ের মধ্যে প্রবেশ করে তিন জোড়া হাত পার মাথা নিয়ে স্বল্পতম জায়গায়, মানে ওইটুকু জায়গায় কিভাবে সর্বাধিক ম্যাক্সিমাম বস্তু ঢুকানো সম্ভব হয় তা নিয়ে নিজেদের মধ্যে সমস্যার মীমাংসা করবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। মানে যে পথ দিয়ে সে এসেছিল
সে পথ দিয়ে সে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে, পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। মানে সংকীর্ণ সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে সে যেন খুলে দিচ্ছে, আর প্রত্যেক মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য, যা ভেদ করা যায় না, কিন্তু তবুও গরুর গাড়িটি অবিচলিতভাবে বিচলিত না হয়ে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে, পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। মানে মাথা, কিছুক্ষণ হাত পা, এইরকম অস্বস্তি বোধ হবে সেই শোয়ের মধ্যে, কারণ তিনজন অনেক কষ্টে সেখানে ঢোকার জন্য অস্বস্তি বোধ হবে। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিদিকে, সময় সেখানে স্তব্ধ স্রোতহীন। প্রতি মুহূর্তে এরকম মনে হচ্ছে যেন আমি পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছি। অনুভূতি নেই, এমন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিদিকে, আপনি হিরো, আপনার চারিদিকে। সময় যেখানে স্তব্ধ স্রোতহীন, সেখানে সময় কি স্তব্ধ হয়ে আছে, স্রোতহীন হয়ে আছে। বন্ধুদের সাথে তখন ওই শোয়ের মধ্যে অনিচ্ছাকৃতভাবে সংঘর্ষ বাঁধবে। কারণ আপনি বলবেন এই হাতটা সরা, এই তোর পাটা একটু সরা, কারণ অল্প জায়গা, এই কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও বন্ধুদের সাথে একটু ঝগড়া বাঁধবে। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। মানে সময় যেন থেমে গিয়েছে, আর এই চারিদিকে আচ্ছন্নতা কতক্ষণ ধরে থাকবে বোঝা যাবে না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝনঝনায় জেগে উঠে দেখবেন শোয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। মানে সেই শোয়ের মধ্য দিয়ে তারা দেখা যাচ্ছে, আর গাড়ির যে গাড়োয়ান মানে গরুর গাড়ির যে চালক, সে সোৎসাহে নিজের উৎসাহে ক্যানেস্তারা বাজাচ্ছে, এক ধরনের বাদ্যযন্ত্র। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, আগে ওই শালার বাঘ খেদাতে। পুরো বাংলা ভাষা এখানে ইউজ করেছে। ওই গাড়োয়ান আপনাকে বলবে ক্যানেস্তারা বাজানোর কারণ হচ্ছে ওই শালার বাঘ খেদাতে, মানে বাঘকে তাড়ানোর জন্য। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই কারণ আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদেই তাকে তফাৎ রাখার পক্ষে যথেষ্ট। উনি যখন বাঘের কথা তুমি শুনছো তখন ভাবছো যে ক্যানেস্তারা দিয়ে বাঘ তাড়ানো যায়, তখন তোমার এই কৌতূহলকে দমানোর জন্য গাড়োয়ান আপনাকে আশ্বস্ত দেওয়ার জন্যই আগে ভাগে বলবে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এই নিতান্ত ক্ষুধার্ত না হলে, যদি অতিরিক্ত ক্ষুধার্ত না হয়, এই ক্যানেস্তারার শব্দ দিয়েই তাকে তাড়ানো যায়। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। মানে যতক্ষণে আপনি ভাববেন যে 30 মাইল দূরে শহর থেকে এখানে কিভাবে বাঘের অস্তিত্ব থাকতে পারে, যতক্ষণ আপনি এটা ভাববেন না ততক্ষণ গরুর গাড়ি বিশাল মাঠ পেরিয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত মানে অনতিবিলম্বে বা বিলম্বিত যে ক্ষয়িত চাঁদ মানে অর্ধেক চাঁদ বোধহয় উঠে এসেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টলিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। মানে সেই চাঁদের ক্ষয়িষ্ণু চাঁদের স্তিমিত আবছা আলোয় বিশাল চুপচাপ সব প্রহরী পাহারাদারগুলি গাড়ির দুপাশে যেন দাঁড়িয়ে রয়েছে, ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ সেখানে দেখা যাবে, কোথাও একটা থাম পড়ে আছে, কোথাও দেউড়ির খিলান, কোথাও মন্দিরের ভাঙা অংশ।
মহাকাল মানে শিবের কাছে সাক্ষী দেবার ব্যর্থ আশা, সাক্ষী দেবার জন্য রয়েছে। ব্যর্থ আশা কেন বলেছে? আরে যে আশা পূরণ হয় না তার জন্য দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। তুমি তো তেলেনা পোতা আবিষ্কার করতে যাচ্ছ, তখন কি মনে হবে প্রতি মুহূর্তে জীবন্ত পৃথিবী যেন ছেড়ে আমি অতীতের কোনো এক ঝড়ঝঞ্ঝাময় স্মৃতিলোকে এসে পড়েছি, এইরকম একটা ধারণা হবে, এইরকম ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরায় না। রাত কত আপনি জানতে পারবেন না, কিন্তু মনে হবে যে এইখানে কোনো রাত কোনো দিন মনে হয় ফুরায় না। নিবিড় অনাদি অনন্ত স্তবতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আকরের মধ্য যেমন থাকে, মানে নিবিড় অনাদি অনন্ত একটা স্তবতা, সেখানে সব কিছু যেন নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আকরের মধ্য যেমন থাকে সেই রকম হয়ে আছে। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। মানে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে, একদম কাঠের পুতুল যেরকম আড়ষ্ট হয়ে থাকে সেরকম করে। একটা কটু গন্ধ, এটা বাজে গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে, আপনাদের স্বাগত জানাচ্ছে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট মানে অর্ধেকভাবে ফুটে উঠেছে চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশাল আয়তনের, তারই পাশে অনেক বড় আয়তনের একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জালনা নিয়ে নব উদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। মানে নব উদিত, নতুনভাবে উদিত চাঁদের বিরুদ্ধে। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। মানে এই ধ্বংসাবশেষের মধ্যে অপেক্ষাকৃত একটা বাসযোগ্য ঘরে আপনার নায়ক আর নায়কের 2 বন্ধু তাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ। ঘরে ঢুকে এটা বুঝতে পারবেন যে বহু যুগ পরে মানুষ জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করছেন। ঘরের ঝুল, ঘরের ওই ঝুল হয় না মাকড়সা, যেমন বিভিন্ন প্রকারের ঝুল হয়, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। মানে তারা পরিষ্কার করতে চেয়েছে কিন্তু পরিষ্কার হয়নি। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, অধিষ্ঠাত্রী যেখানে থাকতেন যারা, সেই আত্মা যে রেগে গেছে একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। মানে সাদার দেওয়াল থেকে, মানে কি হচ্ছে অনেক দিনের পুরনো বাড়ি, সেই জীর্ণ পলেস্তার উপর থেকে যেন ভেঙে ভেঙে পড়বে, সেই ইট বালি যেমন ভেঙে ভেঙে সেই রুষ্ট মানে রেগে যাওয়া আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বৃষ্টির মতো আশ্রয় পড়বে। 2-3টি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। 2-3টি চামচিকা ওখানে কি মানে ঘরের মধ্যে আপনাদের সঙ্গে বিবাদ করার চেষ্টা করবে। 2-3টি চামচিকে মানে কিরকম ভাবে, কথাটার মানে বোঝার চেষ্টা করি। মানে আপনারা ঘরে গিয়েছেন আর 2-3টি চামচিকা তো আগে থেকে ওখানে ছিল, যে কে থাকবে ঘরে, চামচিকা থাকবে না, তাই চামচিকেগুলো আপনাদের সঙ্গে সারা রাত বিবাদ করবে। তেলেনা পোতা আবিষ্কারের জন্য আপনার 2টি বন্ধুর একজন, ওই যে বললাম আপনি পড়ছেন মানে আপনি নায়ক আর আপনার 2 জন বন্ধু, ওই যে বলেছিলাম ওই 2 জন বন্ধুর একজন কি কারণে গিয়েছিল আমরা বুঝতে পারছিলাম না তখন, এবার দেখবো তারা কি কারণে গিয়েছে। ওদের মধ্যে একজন পান রসিক, পান খেতে ভালোবাসে, অপরজনের নিদ্রাবিলাসী মানে ঘুমোতে ভালোবাসেন। কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। মানে কুম্ভকর্ণের ঘুম যেরকম হয়, আমরা অভিষেকে আলোচনা করেছি কুম্ভকর্ণ, সেই রকম যেমন ঘুম হয় সেরকম নিদ্রাবিলাসী। ঘরে পৌঁছেই মেজের উপর কোনো রকমে শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করবেন।
অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন, মানে ঘরে ঢুকতে না ঢুকতেই। ওই বললাম একজন পান খেতে ভালোবাসে আর একজন ঘুমোতে ভালোবাসে। শতরঞ্জি পাতা ছিল, তার উপর একদম ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে নাকের আওয়াজ দিতে শুরু করেছে, এরকম করে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে, ঘুমাতে ভালোবাসে। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে, মানে রাত বাড়বে। আমরা দেখতাম ছোটবেলায় হ্যারিকেনের আলো ধীরে ধীরে জ্বলতে 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 কালিমালিপ্ত হয়ে একসময় নিভে যায়। সেই রকম কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সম্ভর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে, মানে কোনো এক রহস্য বেতার সংকেত, তারা মশারা খবর পেয়ে গেছে, আপনারা যে ঘরে এসেছেন মশারা খবর পেয়ে আপনাদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে, মানে রক্তের সম্পর্ক, মশা যেরকম রক্ত চুষে নেয় সেই সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, মশাদের মধ্যে সবচেয়ে বড় জাতি। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানিফিলিস মশা ম্যালেরিয়া রোগ নিয়ে আসে, আপনারা বুঝতে পারবেন। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন, একজন তো পান রসিক আর একজন তো ঘুমাতে ভালোবাসে কুম্ভকর্ণের মতো। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে, গুমোট মানে একদম ধরে গেছে, গরম যেমন একদম ঝুম মেরে থাকে, একদম গুম মেরে থাকে, সেই রকম গরম, তার থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে, মানে ভাঙা সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন, উপরের ছাদে উঠতে চাইবেন ভাঙা সিঁড়ি দিয়ে। যখন ওই দুই বন্ধু অচেতন এই গুমোট গরম থেকে বাঁচার জন্য, সেই সময়ের এখানে কথা বলা হয়েছে, প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। প্রতি মুহূর্তে মনে হবে যে ইট ভেঙে পড়ছে না, টালি ভেঙে পড়ছে, আপনাকে নিরস্ত করার চেষ্টা করবেন। তবু কোনো দুর্বার আকর্ষণ, মানে খুব জোরালো একটা আকর্ষণ সমস্ত অগ্রাহ্য করে আপনার মনে হবে যে ছাদ ভাঙুক আর যাই ভাঙুক আমি যাব, সেই আকর্ষণের জন্য আমি যাব। যেমন তোমাদের আকর্ষণ দেয় তোমরা চলে যাও, অগ্রাহ্য করে মানে না মেনে আপনি উপরে না উঠে পারবেন না, আপনি নায়ক। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে অলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে, অলিশাগুলো ভেঙে একদম একদম সেকে গিয়েছে, একদম সেটে গিয়েছে অলিশা। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। পঞ্চবাহিনী ষড়যন্ত্রের শিকড়, গাছের শিকড় ওখানে উঠে গেছে, আর অট্টালিকা ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে গেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। কৃষ্ণপক্ষের অর্ধেক চন্দ্র আমার মতো চাঁদ এখানে উঠে গেছে, একদম অপরূপ দেখাচ্ছে তাকে, একদম মোহময় মনে হবে, সেজন্য আকর্ষণ করছে, এত মোহ এত মায়া। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরের কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি নিয়ে, বন্দিনী রাজকুমারী রূপোর কাঠি সোনার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, যুগান্তের মানে যুগের পর যুগ যেন গাঢ় ঘুমে অজ্ঞান হয়ে আছে, তা যেন আপনি টের পাবেন। আপনি হিরোইন চলে এসেছে, আপনি টের পাবেন। তো সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানলায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। অনেক দূরে যে সংকীর্ণ রাস্তার উপরে একটা ভাঙা স্তূপ বলে যা আপনার মনে হয়েছিল, তার জানলার একটা আলো দেখা যাবে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়া মূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাতে কে যেন এই বাতায়ন বর্তিনী, কে যে তার চোখে ঘুম নেই, আপনি ভাববার চেষ্টা করবেন কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে তার চোখে ঘুম নেই। তোমাদের ভাষায় বর্তমানে অনেকে বলে রাত জাগা পাখি আমি, সেই রাত জাগা পাখি দেখো তোমার নায়িকা, আলটিমেট যে নায়িকার কথা বলা হচ্ছিল, দেখো এখন উপস্থিত হবে তোমার নায়িকা, রাত জাগা পাখি তোমার নায়িকা, দেখো আসবে, আমি রাত জাগা পাখি। খানিকক্ষণ বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম, খানিকক্ষণ পরে মনে হবে এটা যেন তোমার চোখের ভুল, বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে,
আলোর ক্ষীণরেখা গিয়েছে মুছে, সেটে গেছে একদম দেওয়ালে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। এই ধ্বংসপুরীর অতল থেকে, নিদ্রা থেকে একটা স্বপ্নের বুদবুদ খানিকের জন্য, মানে সামান্য সময়ের জন্য জীবনের জগতে ভেসে আবার মিলিয়ে গেছে। আপনি আবার সন্তর্পণে ধীরে ধীরে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। কখন দুই বন্ধুর পাশে একটু জায়গা করে আপনি ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। এই রাত্রির দেশেও যে সকাল হয় আপনি অবাক হবেন। পাখির কলরব, চারিদিকে পাখির ডাকে ঘুম ভেঙে যায়। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না। এক সময় ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। মানে আপনার উদ্দেশ্য এবার বুঝতে পারবেন। আপনি তো মাছ ধরতে এসেছিলেন, তাই বলছে ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য ধরার জন্য শ্যাওলা ঢাকা একটা ভাঙা ঘাটের ধারে গিয়ে বসবেন এবং গুড়িপানায় সবুজ জলের মধ্যে তোমার বড়শি নামিয়ে দেবেন। বেলা বাড়বে, ওপারের ঝুঁকে পড়া একটি বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। মানে উপরের ঝুঁকে পড়া বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে প্রত্যেক মুহূর্তে আপনাকে উপহাস করবে, উপহাস করবে। তা করবার জন্য ওই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে, আবার সার্থক শিকারের উল্লাসে একদম শিকার ধরার আনন্দে আবার বাঁশের ডগায় ফিরে দুর্বোধ্য কোনো এক যে ভাষা বোঝা যায় না আপনাকে অপমান করবে, ব্যঙ্গ করবে, বিদ্রূপ করবে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস গুগুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। ফাতনাটা ওই বড়শির যে বাঁশটা তার উপরে গিয়ে বসবে, ফাতনার উপরে গিয়ে বসবে। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, জলের শব্দে আপনার চমক ভেঙে যাবে। নিথর জলে কেউ ঢেউ উঠেছে, নিথর জল মানে জল স্থির ছিল, ঢেউ উঠেছে। আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন আপনি নায়ক। তো নায়ক ওখানে মাছ ধরতে গিয়েছে। চলো, গল্পের আলটিমেট নায়িকা এবার উপস্থিত। এবার তো খুশি না তুমি? এবার খুশি হয়ে যাও। একটি মেয়ে, তোমার নায়িকা, পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। মেয়েটির চোখে কৌতূহল, কিউরিয়াস আছে, তোমার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। তার কোনো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, কোনো লজ্জা পাবে না, একদম ডিরেক্ট তোমার মুখের দিকে তাকাবে। হিরোইনের দিকে তাকাতাকির পর্ব চলছে। তুমি তার দিকে তাকাচ্ছ, সে তোমার দিকে তাকাচ্ছে। ওরে বাবা, কি সিচুয়েশন! একদম তাকাতাকির পর্ব চলছে। চোখ তুলে দেখো না কে এসেছে, ওরকম তোমার সাথে তার তাকাতাকির পর্ব চলছে। আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। তোমার ওই ফাতনাটা লক্ষ্য করবে যে দলে দুলছে, আবার ওই মেয়েটা কী করবে, মুখ ফিরিয়ে নেবে, কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না, ওর বয়সটা যে কত আপনি বুঝতে পারবেন না। আপনি তো নায়ক হয়েছেন, বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে গেছে। মানে তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হয় যে জীবনের একটা দীর্ঘ কষ্টময় পথ সে পার হয়ে উঠেছে।
তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হয় যে কৈশোর অতিক্রম করেছে, যৌবনে উত্তীর্ণ হওয়া যেন তার থেমে গেছে, মানে যৌবন তার থেমে গেছে। কি তাকে যৌবনের ভালোবাসা দেখাবে? স্থগিত, থেমে গিয়েছে। ঠিক আছে, কারণ আছে, থেমে গিয়েছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত, মধুর ও গম্ভীর যে মানে বলবে, আপনি বসে আছেন কেন, টান দিন, যেতে যেতে বলবে। আর সেই কণ্ঠ এত শান্ত, মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। সে যে আপনার অপরিচিত, এটা আপনার অস্বাভাবিক ঠেকবে না তো। শুধু আকস্মিক চমকের দরুন বিহব্বল হয়ে চিপে টান দিতে আপনি ভুলে যাবেন। ওই তো নায়িকাকে দেখলে আর কোনো কাজে মন থাকে? আপনি সব কিছু গুলে মেরে দেবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই, মাছে খেয়ে চলে গেছে। একটু অপ্রস্তুতভাবে, প্রস্তুত না হয়ে মেয়েটির দিকে আপনাকে এবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর। মেয়েটির দিকে আপনি যে তাকাবেন, সে মুখ ফিরিয়ে শান্ত ধীরভাবে, শান্ত ধীর পদে পদে ঘাট ছেড়ে চলে যাবে। কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটা দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। যখন তোমার দিকে তাকানোর পর সে মুখ ফেরালো, মনে হবে একটা হাসি হাসলো তোমাকে দেখে সেই হাসি হেসেছে। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না, তারপর নির্জনতা আর ভঙ্গ হবে না, মানে সেখানে যে নির্জন ছিল সেটা আর ভেঙে যাবে না। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। আপনাকে যে বিদ্রুপ করছিল, আপনাকে যে অপমান করছিল, সেই মাছরাঙা সেই নিষ্ফল চেষ্টা আর না করে অনেক আগেই সে উড়াল দিয়েছে। মাছেরা আপনার শক্তি সমর্থ সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না, কারণ আপনার টোপ তো খেয়ে নিয়েছে। আপনি নাইকের দিকে যখন শুভদৃষ্টি করছিলেন, মাছের টোপ খেয়ে চলে গিয়েছে, তাই আপনার সাথে আর প্রতিযোগিতা ব্যর্থ চেষ্টা তারা করতে চায় না। খানিক আগেই ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওই রকম মেয়ে কোথাও আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। ও বাবা, ওই নায়িকাকে দেখে তুমি তো একদম ফিদা হয়ে গেছো, তুমি তো বিশ্বাস করবে না যে ওই রকম সত্যি এত অপরূপ সুন্দরী কি আমার জন্য আছে। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়ে গিয়েছে। আপনি যে মাছ ধরতে গিয়েছেন এবং মাছ ধরতে গিয়ে মাছই পাননি, এই গল্প তোমার বন্ধুদের কানে চলে গিয়েছে ইতিমধ্যে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো। তোমার এবার মনে হবে যে তাদের পরিহাসে তুমি একটু ক্ষুণ্ণ হবা, মনে হবে যে এই কাহিনী ওরা কোথা থেকে শুনতে পালো। জিজ্ঞাসা করে হয়তো আপনার পান রসিক বন্ধুর কাছে শুনবেন, কে আবার বলবে এই মাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। যামিনী তোমার নায়িকা, ঠিক আছে, তোমার নায়িকা যামিনী, তোমার নায়িকা। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি, করুণ নয়ন দেখলে মায়া লাগে, এত ইনোসেন্ট সেই মেয়েটি আপনার পান রসিক বন্ধুটিরই জ্ঞাতি স্থানীয়া, মানে ওর জাতির কেউ। পান রসিক যে বন্ধুটি তোমার সাথে এসেছে তার জাতির কেউ। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। দুপুরের খাওয়ার ব্যবস্থা জামিনীদের বাড়ি হয়েছে। চলো তাহলে তো ভালোই হয়, নায়িকাকে দেখা যাবে। যে ভগ্ন স্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। কাল রাত্রে আপনি যাকে দেখেছিলেন একটা ছায়ামূর্তি, বিস্ময় হয়ে ছাদের উপরে গিয়ে দিনের রূঢ় আলোয় তার শ্রীনেই জীর্ণতা আপনাকে অত্যন্ত কষ্ট দেবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি।
মানে রাতের যে মায়াবরণ কেটে গিয়ে এই ধ্বংস মূর্তি এত কুৎসিত কীভাবে, রাতে কত সুন্দর দেখলাম অপরূপ, এখন ধ্বংস মূর্তি এত কুৎসিত কেন হয়ে গেল? এইটাই যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন, এটাই যামিনীদের বাড়ি। দেখো অবস্থা, নায়ক চলে এসছে নায়িকাদের বাড়িতে। এই বাড়ির একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, আয়োজন যৎসামান্য, মানে খাবারের ব্যবস্থা অল্প, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে, যামিনী নিজেই দিচ্ছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। মেয়েটির ওর কোনো লজ্জা নেই, তা আপনি আগেই দেখতে পেয়েছেন। কোথায় দেখতে পেয়েছেন তোমরা কমেন্ট করে জানাও। প্রথমে কোথায় দেখতে পেয়েছেন? শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যাগ বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। এই পরিত্যক্ত, এই বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা, সমস্ত চুপচাপ করা দুঃখ যেন তার মুখে ছায়া ফেলেছে। সব দুঃখ যেন তার কাছে এসেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। এত কিছু দেখার পরেও তার দৃষ্টি যেন ক্লান্তিময় অতলতায় ডুবে গেছে। একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, একদিন সেই ধ্বংসস্তূপের মধ্যেই শেষ হয়ে যাবে। তোমার এটা মনে হবে প্রতি মুহূর্তে, একদিন যেন এই ধ্বংসস্তূপেই তার জীবনের পরিসমাপ্তি ঘটবে। আপনাদের পরিবেশন করতে করতে 2-4 বার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। মানে যখন তোমাদের খাবার পরিবেশন সে করবে তখন তাকে চঞ্চল দেখবেন, দুরন্ত দেখবেন এবং উদ্বিগ্ন, যেন টেনশনের মধ্যে আসে। উপরতলায় কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠেছে। মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে, মানে যামিনীকে উপরের ঘর থেকে কে যেন ডাকছে। আর সেই প্রতিবার সে উপরের ডাক শুনে ফিরে আসার সময় তার মুখে সেই বেদনার ছায়া আরও গভীর হয়ে উঠেছে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধাভাবে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিদা। যামিনী এবার ডাকছে, মানে যামিনী বারবার ইতস্তত করছে যে তোমরা যে ঘরে রয়েছো সেখানে কি যাবে, যাবে না। তখন লজ্জা ভেঙে গেল। একটু এখানে শুনে যাও মনিদা। মনিদা আপনার সেই পান রসিক বন্ধু, আপনি তো হিরো, নায়িকা ডাকছে সেই পান রসিক বন্ধুকে। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। যে আলাপ হবে এত নিম্ন স্বরেও বলবে না যে আপনারা শুনতে পাবেন না, বলবে শুনবেন। যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। বলছে মনিদা মা তো কিছুতেই শুনছেন না, যামিনী বলছে তোমাদের আসার খবর শুনে অবধি এখনো অস্থির হয়ে উঠেছেন, তার কি বলবো মনিদা। মণি একটু বিরক্তির স্বরে বলবে, ও সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? ওই বুড়ি হচ্ছে যামিনীর মা, কারণ বুড়িকে কথা দিয়েছিল নিরঞ্জন বলে একটা ছেলে যে সে তার মেয়ে যামিনীকে বিবাহ করবে। তাই বাড়িতে কোনো লোক আসলে এই বুড়ি মৃত্যু মুখে সজ্জিত থাকা সত্ত্বেও বারবার ভাবে শুধু নিরঞ্জন এসেছে, এই তার মেয়েকে বিবাহ করে, এই তার মেয়েকে বিবাহ করে। আরে নিরঞ্জন তো কবে সেটে গিয়েছে, তার মেয়েকে রেখে একদম কোথায় চলে গেছে। নিরঞ্জন আর ফেরবে না, সে তো ধোকা মেরে চলে গিয়েছে একদম। তার মেয়েকে ব্যাকা করে দিয়ে গেছে, শ্যামের ব্যাকা করে দিয়ে গেছে একদম। নিরঞ্জন তো ফেরবে না। কিন্তু বুড়ির ওই এক খেয়াল, নিরঞ্জন এসেছে নাকি, নিরঞ্জন, আরে ইয়ার নিরঞ্জন তার মেয়েকে কবে ছেড়ে দিয়েছে সেটাই এখন আলোচনা করব। হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত
অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। কারণ যামিনীর মা এবার অন্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে গিয়েছে, অন্ধ হয়ে গেছে। তার অধৈর্যতা যেন দিন দিন বেড়েই চলছে, কোনো কথা বোঝালেও তিনি বোঝেন না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। মানে রেগে এমন এমন কাণ্ড করে বসবে যে পরে ওকে বাঁচানোই দায় হয়ে ওঠে। এমন 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 কাণ্ড করবে সেই বুড়ি। এ তো বড় মুশকিল দেখছি। মনিদা বলছে, চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। তা আচ্ছা, মুশকিলে পড়া গেল। নিরঞ্জন তো কবে চলে গেছে, নিরঞ্জন নয়, চোখ থাকলেও তো বুড়িকে দেখিয়ে দেওয়া যেত। মনিদা বলছে, তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। উপর থেকে সেই দুর্বল তীক্ষ্ণ রাগের কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। সেই যামিনীর মা ডাকছে। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একবারটি চলো মনিদা, যদি একটু বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি। মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। হাত পা পড়ে গেছে, বুড়ি পণ করেছে, আমি মরবো না, আমি নিরঞ্জনকে দেখে যাব যে আমার মেয়েকে বিবাহ করবে। ওই নিরঞ্জনের কাহিনী তো বললাম, নিরঞ্জন কোথায় চলে গেছে, লাপাতা। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মনি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনের ছেলের সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশে চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। 4 বছর আগে সে নিরঞ্জন বলে গেছে ছোকরাটা যে ওর মেয়েকে বিবাহ করবে বিদেশ থেকে। সেই মালটার গুম হয়ে গেছে, আর আসার খবর নেই। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভিতর বসে সেই আশায় দিন গুনছে, কবে নিরঞ্জন আসবে, কবে নিরঞ্জন আসবে, আমার মেয়ে যামিনীকে বিবাহ করবে। আরে মালটা যে সেকে গেছে, ও আর আসবে না। যাই হোক, সেই বুড়ি বসে বসে দিন গুনছে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আপনি জিজ্ঞাসা করবেন, নিরঞ্জন তো ধোঁকেবাজ, সাইড নায়ক, চলে গেছে, তুমি তো এখানের নায়ক, তুমি এবার জিজ্ঞাসা করো তো। আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে? ওই ঢপ মেরেছে, নিরঞ্জন ঢপ মেরেছে বুড়িকে। নেহাত বুড়ি নাছর বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। নিরঞ্জন ঢপ মেরে চলে গেছে। এমন ঘুটেক্রুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। ঘুটেক্রুনির মেয়ে, তাকে উদ্ধার করতে নিরঞ্জন আসবে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, নিরঞ্জন কবে ঘর সংসার পাতি নিয়েছে, সেই বুড়ির মেয়েকে বিয়ে করতে আসবে। কিন্তু সে কথা ওকে বলে কে, বুড়িকে কিভাবে বুঝাবে? বললেই বিশ্বাস করবেন না, আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি তো দম ছুটে আক্কা। যদি বিশ্বাসও করে তো একদম ইন দ্য ভোগ অফ মায়ের ভোগে চলে যাবে, অক্কা হয়ে যাবে একদম। কে মিছিমিছি পাতকের ভাগী হয়, কে মিছিমিছি এই পাপের ভাগী হয়? যদি বলি নিরঞ্জন বিয়ে থাকা করেছে, বুড়ি তো ওখানেই পটল তুলবেন, ঘরে হরিবোল হয়ে যাবে, হরিবোল হরিবোল এরকম হয়ে যাবে। যামিনী নিরঞ্জনের কথা জানে, তা আর জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই। বলছে, আপনি বলবেন, আপনি হিরো, তো একটু হিরোইনের সম্বন্ধে ভাববেন যে যামিনী নিরঞ্জনের কথা জানে। মনিদা তখন বলবে, তা জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই, যাই কর্মভোগ সেরে ফেলি, যাই আমার যে কাজটা আমি সেরে ফেলি বলে মনি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত ছাড়াই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে, নিজের অজ্ঞাত ছাড়াই, তুমি জানতেও পারবে না, তুমিও উঠে দাঁড়াবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। তুমি যাবে, মনি ফিরে দাঁড়িয়ে সবিস্ময় নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? বলছে, না আপত্তি কিসের? মনি বলছে, বলে বেশ বিমূঢ়ভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন, মনে হবে উপরে নয়, মাটির তলার সুরঙ্গেই বুঝি তার স্থান। মনে হবে যে উপরের তলায় যাচ্ছ না, তুমি যখন উপরের দিকে উঠছো মনে হবে তুমি পাতালের দিকে যাচ্ছ। এইরকম ভগ্ন স্তূপের বাড়ি সেখানে তুমি যাচ্ছ। তারপর একটি মাত্র জানলা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে। তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তা পোষে
ভাঙা তক্তাপোষে ছিন্ন কণ্ঠা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তারপর দেখবেন যে ঘরের মধ্যে একটা ভাঙা তক্তাপোষ, ছিঁড়া কাঁথা গায়ে দিয়ে একটা শীর্ণ কঙ্কালের মতো হয়ে গেছে, আমার একটা মূর্তি শুয়ে আছে। প্রাণটা যেন গেলেই বা হয়। এখন তক্তাপোষের একপাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, তক্তাপোষের একপাশে যামিনী এবার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা যাবে। মানে আপনারা ওখানে যাচ্ছেন, তার পায়ের ধ্বনি শুনেই কঙ্কালের মতো যেন জীবন চলে এসছে, এরকম মনে হবে। কে? নিরঞ্জন এলি। ওই বুড়ির এক কথা নিরঞ্জন এলি। নিরঞ্জন তো কোথায় সেটে গিয়েছে। অভাগী মাসিকে এতদিন মনে পড়ল বাবা, তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই তো যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না, এবার তো আর অমন করে পালাবি না? নিরঞ্জনকে বলছে। নিরঞ্জন তো কোথায় তোমরা তো জানোই। মণি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন, না মাসিমা আর পালাবো না। তখন নায়ক নিরঞ্জনের জায়গায় বুড়ির সাথে কথা বলছে, যামিনীর মার সঙ্গে কথা বলছে। মুখ না তুলেও মণির বিমরতা ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। এবার মুখ না তুলেও মণির যেমন বিমূঢ় হয়ে গেছে, আর মেয়েটা যেন স্তম্ভিত বিস্ময় হয়ে গেছে। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন স্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। স্পন্দ হয়ে তখন দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে, মানে সেই বুড়ির দিকে স্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাস যেন চেপে বসে আছেন, চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। আর সেই কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে আপনার সর্বাঙ্গ লেহন করছে এবং আপনাকে পরীক্ষা করছে। কোটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছি। বুড়ি বলছে, আমি জানতাম তুই না এসে পারবি না, আর কেউ না আসুক তুই তো আসবি, তাই তো এই প্রেতপুরী এই ভূতপুরী আমি পাহারা দিয়ে দিন গুনছি। বৃদ্ধা কথা বলেই হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্য কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নাই। মানে বৃদ্ধা কথা বলে হাঁপাবে যে নিরঞ্জনের এসেছিস কিনা, দিন গুনছি। চকিতে একবার যামিনীর উপর, মানে তুমি যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে তোমার মনে হবে বাইরের এক কঠিন মুখোশ, বাইরের কঠিন মুখোশের ভিতর তার মধ্যেও যেন কোথায় ধীরে ধীরে কিছু একটা গলে যাচ্ছে তার হৃদয়ে। ভাগ্য এবং জীবনের বিরুদ্ধে, ভাগ্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের গভীর হতাশা, যেখানে হতাশা আছে সেই উপাদানে তৈরি এক গভীর শপথের ভিত্তি, এক প্রতিজ্ঞার ভিত্তি আলগা হয়ে ধীরে ধীরে যেন আলগা হয়ে আসবে, ধীরে ধীরে যেন ছুটে যাবে, যেতে আর বুঝি দেরি নেই। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা? আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু ওর মুখে আনেই যে যামিনী আমার পেটে হয়েছে বলে বলছি না নিরঞ্জন, যামিনীকে তুই নিয়ে সুখী হবি। ওকে এত কথা বলি, এত যন্ত্রণা দিই, তাও মেয়েটা চুপচাপ সব সহ্য করে। এই শ্মশানের দেশ 10টা বাড়ি খুঁজলেও একটা পুরুষ মানুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে, এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও চোখ তুলে একটি বা তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝে আর গোপন রাখা যাবে না। বৃদ্ধার কথা শুনে আপনার চোখের জলও আর আটকে রাখা যাবে না। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। যখন এ কথা বুড়ি বলছে তখন আপনি বলবেন, আমি আপনাকে কথা দিচ্ছি মাসিমা, আমার কথার কোনো নড়চড় হবে না। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে।
আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইল। আপনি হিরো, আপনার হিরোইন বলছে আপনার ছিপ টিপ যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? আপনি বলবেন, এবার আমি তেলেনাপোতার মাছ ধরতে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার আমার ফাঁকি দিতে পারবে আমাকে? যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। যামিনী মুখ ফিরে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে যে শরৎকালের শুভ্র মেঘ সাদা মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মরকের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতিবিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবে, সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়ে কাঁদনি আর আপনার কানে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দন একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। মানে এই কোনো কিছুই আপনার কানে যাবে না, আপনি তো সব কিছুই শুনেছেন, কারণ তখন একটা কথাই মনে হবে যে ফিরে আসবো, ফিরে আসবো। বলছে এই চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতিবিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল তেলেনাপোতাকে। আপনার বন্ধুরা এই সমস্ত আলোচনা করবে, আর আপনার তো এইসব কিছুই কানে যাবে না, কারণ আপনি সেই মহান ফিলিংসে এখন সেসব কথা ভাবছেন। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন, তখন আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে উঠবে। এ কথার মানে কি? যে মহানগরের জনাকীর্ণ যখন শহরের মধ্যে ঢুকে পড়বেন, তখন আলোকোজ্জ্বল রাজপথে যখন আসবেন, তখন আপনার মনে তেলেনাপোতার যে স্মৃতি না, সুদূর, অনেক দূর, অথচ অতি আন্তরিক মনে হবে। ছোটোখাটো বাধা বিড়ম্বিত কটি দিন কেটে যাবে, ছোটোখাটো বাধা বিড়ম্বিত হয়ে কটা দিন কেটে যাবে। মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। মনের আকাশে একটু একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পাড়া জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন। আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন, বলবেন যে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন মশাই, এ কথা বলবে। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। এই তো, ওইটা ছিল জাস্ট একটা স্বপ্ন মাত্র। স্বপ্নের নায়িকা তোমার ছিল, সেই নায়িকা তোমার স্বপ্নেই থেকে গেল। সেই নায়িকা তোমাকে ধরা দিল না, ঠিক আছে, নায়ককে ধরা দিল না। মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিচ্ছু সত্যি নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো, সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। বললাম হিরোইন গায়েব হয়ে গেছে। গল্পের শেষে হিরোইন কোথায় চলে গেল? হিরোইন ছিল নায়কের কল্পনায় ভেবেছে, অনেক কিছু দেখে ফেলেছে, তেলেনাপোতা আবিষ্কার করে ফেলেছে। কল্পনায় তোমার হিরোইনকেও দেখে ফেলেছ। তুমি তো গল্পের নায়ক, এখন নায়িকা এখন চলে গেল, তোমাকে সেটে দিয়ে চলে গেল। মনের মধ্যে শুধু কল্পনায় হয়ে থাকলো নায়িকা, চলে গেল। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। একবার ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য আবিষ্কার হয়ে তেলেনাপোতা আবার চিরদিনের জন্য অতলে হারিয়ে যাবে, নিমগ্ন হয়ে যাবে। তো এই ছিল গল্পের আলোচনা আজকে। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের গল্পে লাইক করো, শেয়ার করো এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ জানাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে অল নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। এবার আমরা কবি সম্পর্কে বলছি, বিখ্যাত কবি
প্রেমেন্দ্র মিত্র তেলেনাপোতা আবিষ্কার গল্পটি লিখেছেন। কবি 1904 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। ইনি জন্মগ্রহণ করেছিলেন, একজন ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। ঔপন্যাসিক মানে যিনি উপন্যাস লেখেন, ছোট গল্পকার। পিতার রেলের চাকরির সুবাদে ভারতের নানা জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন। বাবা রেলের চাকরি করতো, আজ এখানে বদলি কাল সেখানে বদলি, তার সুবাদে ভারতের নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন কবি। একদম। পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। তীক্ষ্ণ ধার ভাষা আর তির্যক ভঙ্গি তার লেখনীর বৈশিষ্ট্য। তীক্ষ্ণ ধার ভাষা নিয়ে আর তির্যক ভঙ্গিমা তার লেখার মধ্যে ফুটে ওঠে। হাস্যরসের মধ্য দিয়ে শ্লেষের তীর বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাব সিদ্ধ ভঙ্গি, মানে সমাজের রাজনৈতিক কটাক্ষ তার স্বভাবের মধ্যে ফুটে ওঠে। তার কয়েকটি বিখ্যাত গল্পগ্রন্থ বেনামি বন্ধর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, পঞ্চস্বর, অফুরন্ত, জল পায়রা, ধূলিধূসর, মহানগর, সপ্তপদী, নানা রঙে বোনা, শুধু কেরানি, মোট 12, পুণ্যাম, শৃঙ্খল, বিকৃত, ক্ষুধার ফাঁদে প্রভৃতি তার লেখা অবিস্মরণীয় ছোট গল্প। খুব বিকৃত, ক্ষুধার ফাঁদে, বিখ্যাত ছোট গল্প। তার লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলির মধ্যে রয়েছে পিঁপড়ে পুরাণ, মঙ্গল বৈরী, পৃথিবীর শত্রু, করাল কীট, ময়দানবের দ্বীপ। 1924 সালের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় তার প্রথম প্রকাশিত গল্প শুধু কেরানি প্রকাশিত হয়। তিনি কল্লোল পত্রিকায়, কালিকলম, বাংলার কথা, বঙ্গবাণী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। লিখেছেন সুধীর চন্দ্র সরকারের মৌচাক পত্রিকায় ঘনদা, মামাবাবু, ভূত শিকারী, মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তার সৃষ্ট কয়েকটি বিখ্যাত চরিত্র। ঘনাদা চরিত্র তার মধ্যে তার বিখ্যাত চরিত্র। এই ছিল আজকের আলোচনা। পুরো আলোচনা জাস্ট শেখে রেখে দাও, গল্পটি জাস্ট তোমার কাছে থাকবে, একদম আগুন লাগিয়ে দাও।